উন্নয়ন হলো ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ হিউম্যান লাইফ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং তার নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিসিপেশন থাকবে। যেটাতে আমাদের পেঁয়াজ হতো সেটাতেও ধান, যেটাতে সবজি হতো সেটাতেও ধান। এখন দরিদ্র মানুষ পুষ্টির ক্ষেত্রে কি করছে? ওই চাষের ফাঙ্গাস আর ব্রয়লার মুরগি। সম্মানিত দর্শক, আমি কন্টেম্পোরারি টপ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আজকেও আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হিসাবে আমি নির্ধারণ করেছি যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ধারণা অথবা উন্নয়ন সম্পর্কে বৈশ্বিক যে ধারণা সেটা সম্পর্কে বিস্তারিত করবার চেষ্টা। মানুষের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন, দেশের উন্নয়ন, এই ধরনের শব্দগুলো আমরা শুনে থাকি। বিশেষ করে এনজিও ঘরানাতে বা বেসরকারি উন্নয়ন সংস্থায় যারা আমরা কাজ করেছি বা যারা কাজ করেছেন তাদের কাছে এইটা একটা বহুল শ্রুত বা বহুল উচ্চারিত একটি শব্দ। সেটা হলো ডেভেলপমেন্ট। কারণ আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা টিম তারা কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের চেষ্টা করছে। কিন্তু যার জন্য চেষ্টা, সেই ডেভেলপমেন্ট শব্দটার অর্থটা আমরা কিভাবে বুঝব? একটা তো আছে আবিধানিক অর্থ, যেমন আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি শব্দ অর্থ করতে চাই তাহলে সেখানে বলা হচ্ছে যে এটা একটা প্রসেস এবং যেটা ডেভেলপমেন্টের জন্য পরিচালিত হয়, উন্নয়নের জন্য। এখানে উন্নয়ন বলতে ধরেন যে একটা গ্রাফ উপরের দিকে যাচ্ছে, অথবা একজন মানুষ আগের থেকে ভালো আছে, অথবা একটা রাস্তা আগের থেকে এখন আরও স্মুথ, অথবা একটা টেলিকমিউনিকেশন আগের থেকে আরও স্মুথ, এই ধরনের একটা প্রসেসকে বলা হচ্ছে। তারা বলতেছে যে একটা দেশের সার্বিকভাবে একটা দেশের অর্থনীতি অথবা একটা কমিউনিটির সার্বিক উন্নয়ন কি অক্সফোর্ড ডিকশনারি বলছে ডেভেলপমেন্ট। তো সেইখান থেকে আমরা যদি জাতিসংঘের ধারণার সাথে মিলাতে চাই তাহলে জাতিসংঘ এটাকে আরেকটু ব্রডার আসপেক্টে বলছে যে এইটা উন্নয়ন হলো ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনের জীবনযাপনে অথবা যাপিত জীবনের উন্নয়ন নিশ্চিত করা, যেখানে সেইটা সাস্টেনেবল হবে এবং সেই সাস্টেনেবিলিটির একটা অন্যতম ফিচার হবে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং তার নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিসিপেশন থাকবে। অর্থাৎ এখানে ইউএনের অর্গানাইজেশনে এসে আমরা দেখছি যে এখানে মানব উন্নয়নকে অনেক ব্যাপক অর্থে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে যেমন তার অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে, তেমনি সামাজিক প্রগতির কথা বলা হয়েছে এবং তার পলিটিক্যাল পার্টিসিপেশনের কথা বলা হয়েছে। সর্বোপরি সেটা টেকসই হবে এই অর্থে বলা হয়েছে। আমরা যে কয়েকটা প্রতিষ্ঠানের অর্থ, যে কয়েকটা প্রতিষ্ঠানের প্রচেষ্টা অথবা ডেফিনেশনকে ওয়ার্ডটি মনে করি, তার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক আছে। তা আমরা এবার একটু ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশনটা যদি দেখি, ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশনে বলা হচ্ছে যে সাস্টেনেবল একটা ইনকাম যেটা অব্যাহতভাবে ইনক্রিজ করবে এবং সেইটা ইমপ্রুভ করবে তার জীবনের মানকে, লিভিং স্ট্যান্ডার্ডকে উন্নয়ন করবে, স্পেশালি ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ। তারা একটু বিশেষায়িত করেছে ডেভেলপমেন্টের ডেফিনেশনটাকে, অর্থাৎ উন্নতি বা উন্নয়ন যাদের হয়েছে তো হয়েছে, তারা বলছে যে যারা লো এবং মিডল ইনকাম আছে এই জায়গার মানুষগুলো বা এই ঘরানার মানুষগুলোকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইনকামটাকে সাস্টেইন করা এবং সেইটাকে ইনক্রিজ করার প্রচেষ্টাটাকেই ডেভেলপ। এরকমভাবে আমরা আরও অনেক সংজ্ঞা দেখতে পারি। আরেকটা সংজ্ঞার কথা আমরা এখানে বলতে পারি, সেটা আমাদের সবার পরিচিত নোবেল লরিয়েট অমর্ত্য সেন উনি দিয়েছেন। উনি বলছেন যে ডেভেলপমেন্ট ইজ দ্য এক্সপ্যানশন অফ হিউম্যান ফ্রিডম। তার মানে
এইখানে ডেভেলপমেন্টটাকে উনি আরেকটা অন্য আসপেক্টে, অন্য অ্যাঙ্গেলে দেখবার চেষ্টা করছেন। সেটা হলো যে হিউম্যান ফ্রিডম, মানুষের স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতার এখানে সংজ্ঞা বা স্বাধীনতার রেডিয়াসটা কী হবে? এইখানে নিশ্চয়ই তার চলাফেরার স্বাধীনতার কথা উনি বুঝিয়েছেন। একই সাথে মত প্রকাশের স্বাধীনতা, পেশা বা শোভন কাজ বেছে নেওয়ার স্বাধীনতা। একই সাথে উনি ইনস্টিটিউশনাল গ্রোথ এবং যেটা গ্রাসরুট লেভেলে বিশেষ করে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন অথবা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলেছেন। যেমন আমরা যদি গ্রাসরুট ইনস্টিটিউশন বলি বাংলাদেশে, তাহলে সর্বাগ্রে নাম আসবে ইউনিয়ন পরিষদের কথা। তাহলে ইউনিয়ন পরিষদ জনগণের উন্নয়নের একটি প্রতিষ্ঠান হবে। সেইখানে জনগণের উন্নয়নের এজেন্ডাগুলো অন্তর্ভুক্ত হবে। মানুষ তার উন্নয়নের কথা বলতে পারবে এবং সর্বোপরি মানুষ তার উন্নয়নের পরিকল্পনায় একটা অন্যতম অংশীদার বা অংশীজন হবে। তো এই যে সংজ্ঞাগুলো আমরা দেখলাম, এই সংজ্ঞাগুলোকেই কিন্তু এনজিও ঘরানায় বা বেসরকারি উন্নয়ন প্রচেষ্টার যতগুলো প্রচেষ্টা আছে সেগুলো সবগুলোকে ধারণ করেই কিন্তু করা হয়েছে। আমরা বাংলাদেশের যে সমস্ত এনজিওর নাম জানি, যেমন কেয়ার, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ডের অন্যতম বিগেস্ট এনজিও ব্র্যাক, তাদের কথা যদি আমরা বলি, তাহলে তারাও কিন্তু এটাকে বলছে। এইখানে এসে আরেকটা আসপেক্ট যুক্ত হচ্ছে, সেটা হলো যে ডেভেলপমেন্ট শুড বি এ পার্টিসিপেটরি প্রসেস। ডেভেলপমেন্টটা হইতে হবে অংশগ্রহণমূলক, গণমুখী এবং সেটা অবশ্যই হবে বটম আপ, অর্থাৎ নিচের থেকে উন্নয়নের চিন্তাগুলো উপরের দিকে আসবে। অর্থাৎ যেইখানে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দরিদ্র মানুষ, পিছিয়ে রাখা মানুষ, হার্ড টু রিচ এলাকার মানুষ বসবাস করেন, তাদের চিন্তাভাবনাগুলোকে উন্নয়নের মূল ধারায় নিয়ে এসে তারপরে সেইটাকে রাষ্ট্রীয় মেকানিজমে ডেভেলপমেন্টটাকে অব্যাহত রাখা, মানুষের উন্নয়নের প্রচেষ্টাটাকে অব্যাহত রাখার ব্যাপারটাকেই বলা হচ্ছে। তো সেইটাকেই যদি আমরা ধরি তাহলে আমাদের উন্নয়নের একটা কিন্তু বড় রকম একটা ধারণা আমাদের তৈরি হচ্ছে, এটা ঠিক। কিন্তু আমরা উন্নয়নের আপেক্ষিকতার ব্যাপারটাও কিন্তু এখানে এড়িয়ে যেতে পারি না। আজকের আলোচনা দিয়ে যে পর্বটি আমি শুরু করলাম, এটি কন্টিনিউ করব আশা করছি, কারণ ডেভেলপমেন্টের অনেকগুলো পরিভাষা আছে। আমার এই মুহূর্তে যে আমার হাতে যে তালিকা আছে বা যে তালিকা আমি করেছি, সেইখানে প্রায় 200-250 বা 250 মতো টার্মিনোলজি আছে, পরিভাষা আছে। অর্থাৎ যেগুলো না বুঝলে অথবা যেগুলো সম্পর্কে ধারণাগত স্বচ্ছতা ছাড়া একজন উন্নয়ন কর্মী উন্নয়নের সংজ্ঞাটাকে আসলে ট্রান্সলেট করতে পারবে না ইনটু অ্যাকশন। দেয়ারফর ওই পরিভাষাগুলোর আলোচনা আমি ধারাবাহিকভাবে আনব। যারা আজকে আমাকে শুনছেন, আমি এই জায়গা থেকে উন্নয়নের সংজ্ঞাটাকে আরেকটু আমি অপারেশনালাইজ করছি। যেমন ধরেন যে আমাদের দেশে উন্নয়ন সম্পর্কে কারা কথা বলেন? প্রথমত সরকার। সরকার উন্নয়ন সম্পর্কে কি বলেন? সরকার উন্নয়ন সম্পর্কে কিছু পরিসংখ্যান হাজির করে। সরকারের ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স নামে একটি প্রতিষ্ঠান আছে। এটা মূলত পরিসংখ্যান, বাংলাদেশ সরকারের পরিসংখ্যানিক বিষয়াদি দেখভাল করে। তারা গবেষণা করেন, তারা জরিপ করেন এবং সেই অর্থে তারা বিভিন্ন মেয়াদি রিপোর্ট বা প্রতিবেদন আকারে সেটাকে প্রকাশ করে। এই পরিসংখ্যান থেকে আমাদের একটা এভারেজ আমরা বের করার চেষ্টা করি অনেকগুলো জায়গাতে। তার একটা হলো ইনকামের অ্যাভারেজ। ইনকামের অ্যাভারেজটা কিন্তু মাথাপিছু অ্যাভারেজ নয়। এইটা হলো যে এটাকে বলা হচ্ছে যে গড় মাথাপিছু আয়। গড় মানে হলো যে আমাদের 18 কোটি মানুষের যে আয়, সেই আয়টাকে এক জায়গায় যোগ করে 18 কোটি দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা মাথাপিছু আয়। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে যদি বলা যায়, যেমন ধরেন যে আপনার এলাকার সবচেয়ে ধনী মানুষটার সাথে একজন রিকশাওয়ালার আয়কে যদি যুক্ত করেন, তাহলে ধরেন যে 1,05,00,000 টাকা হইল, 1,05,000 টাকা হলো। অর্থাৎ ধনী লোকটির টাকা 1 কোটি আর রিকশাওয়ালা যিনি তার 5,000 টাকা, তাহলে 1,05,000,000। তাহলে এটাকে 2 দিলে ভাগ দিলে কত হবে? 2 দিয়ে ভাগ দিলে হবে 50 লক্ষ সামথিং। তাহলে
ওই রিকশাওয়ালার মাথাপিছু আয় কি ৫০ লক্ষ? সেটা তো হলো না। তাহলে গড়ের হিসাব সরকার দিয়ে উন্নয়নের যে একটা সূচক হিসাবে এটার প্রগতি দেখাতে চান, এইটা একটা শুভঙ্করের ফাঁকি। এইটা অন্যান্য অনেক কাজে লাগে, স্ট্যাটিস্টিক্সের একটা বেসিক্স, কিন্তু উন্নয়ন বুঝবার ক্ষেত্রে গড়ের হিসাব নেওয়া যাবে না। সেই জায়গা থেকে আমাদের সরকার তাহলে আর কি বলে? সরকার বলে যে আমাদের আগের থেকে উৎপাদন বেড়েছে, বিশেষ করে খাদ্য উৎপাদন। তো খাদ্য উৎপাদন আমাদের কোনটা বেড়েছে? খাদ্য উৎপাদন আমাদের বেড়েছে বিশেষ করে দানাদার খাদ্য, যেমন ধান, গম ইত্যাদি। তো এখন ধানের কথা যদি আমি বলি, গমের কথা যদি আমি বলি, তাহলে আমরা এখন সেটাতে স্বয়ংসম্পূর্ণ। আগে মানুষ একবেলা আধবেলা খেত, এখন মানুষ ৩ বেলা খায়। তাহলে সেটাকে তো ডেভেলপমেন্ট বলতে হবে। কিন্তু ক্রিটিক্যালি যদি আপনি দেখেন, ৩ বেলা মানুষ তাহলে কার্বোহাইড্রেট খাচ্ছে। তাহলে মানুষের সুষম খাবার অর্থাৎ ব্যালেন্স ডায়েট, তার ভিটামিন, মিনারেল, তার স্নেহ, তার অন্যান্য যে সমস্ত উপাদান আছে যেগুলো শরীর গঠন বা ঠিক রাখার জন্য, শরীর বৃদ্ধির জন্য দরকার, সেগুলো সে কোথায় পাবে? অর্থাৎ মাছ মাংস সে কোথায় পাবে? শাকসবজি সে কোথায় পাবে? তার অন্যান্য সবজি সে কোথায় পাবে? মশলা জাতীয় সে কোথায় পাবে? রসুন, পেঁয়াজ এগুলো কোথায় পাবে? তাহলে আমরা ভাতের ব্যাপারটাকে নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশের জলে, স্থলে, অন্তরিক্ষে ধানের আবাদ শুরু করলাম। আমাদের যেই জমিটাতে মশলা হতো সেটাতেও ধান, যেটাতে আমাদের পেঁয়াজ হতো সেটাতেও ধান, যেটাতে সবজি হতো সেটাতেও ধান, যেটাতে মাছ সেটাতেও ধান। তো সব কিছু মিলিয়ে আমাদের, যদি আমরা বিগত সরকারের আমলটার কথা বলি, একজন দীর্ঘদিনের কৃষিমন্ত্রী, উনি এই বিষয়গুলোতে তার একটা অগ্রগণ্য অবদান আছে যে ভাতের অভাবটা উনি মিটিয়েছেন। কিন্তু এর মধ্য দিয়ে মানুষের কার্বোহাইড্রেট ব্যবহারের ক্ষেত্রেও তার অবদানটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। এখন দরিদ্র মানুষ পুষ্টির ক্ষেত্রে কি করছে? ওই চাষের ফাঙ্গাস আর ব্রয়লার মুরগি। উন্নয়নের যে এই ন্যারেটিভসটা, এটাকে চূড়ান্ত বিচারে নেওয়া যাচ্ছে না। কারণ বাংলাদেশের ল্যান্ডের যে স্বাভাবিক তার সেইখানে আমাদের ক্রপিং জোন আছে। আপনারা জানেন যে আমাদের অ্যাগ্রো ইকোলজিক্যাল যে জোনসগুলো আছে, তার মধ্যে চর, হার, উপকূল, বরেন্দ্র অঞ্চল, তারপর সমতল অঞ্চল, মধুপুর অঞ্চল, এই ধরনের অনেকগুলো অঞ্চল রয়েছে যেটার ভূমির গঠন, ভূমির বৈশিষ্ট্য, ভূমির উর্বরতা এবং সেগুলোতে বৃক্ষরাজি জন্মানো, ফসল উৎপাদন, মৎস্য চাষ, এইগুলো সবগুলো বিষয়কে কিন্তু ভিন্নভাবে অথবা বৈচিত্র্যতার মধ্য দিয়েই কিন্তু বিন্যাস করা হয়েছে। কারণ এগুলো মানব জীবনের, দৈনন্দিন জীবনের খাদ্যের জন্য বা সার্বিক জীবনযাপনের জন্য দরকার। তো আমি সারা দেশে যদি ধান উৎপাদনে আমি উপচে দেই, দেশটাকে ধান দিয়ে আমি ভরে দেই, তাহলে সেটাকে আমি উন্নয়ন বলতে পারি না। সেটাকে একটা অগ্রগতি হিসেবে আমরা বলতে পারি। কিন্তু একই সাথে এই সমস্ত উৎপাদনে ব্যালেন্স ঠিক না রাখার কারণে আমরা কিন্তু এক পর্যায়ে এটার সুফল পাব না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলা হচ্ছে, সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, আমাদের আকাশপথেও যোগাযোগ ব্যবস্থা বেড়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এই সড়কগুলোকে প্রশস্ত করতে গিয়ে আমাদের পুরাতন আগের আমলের শতবর্ষী অনেক গাছ কাটা পড়েছে। তাহলে সেই গাছগুলোতে যে পশু পাখি বসবাস করতেন, যেই ধরনের কীট পতঙ্গের বসবাসও সেখানে ছিল, সেই গাছগুলো যে পরিমাণ অক্সিজেন দিত, সেই গাছগুলো যে পরিমাণ লাইভলিহুডের, বিশেষ করে গ্রামীণ দরিদ্র মানুষের জ্বালানির ক্ষেত্রে সাহায্য করত, সেই জায়গাটা ধূসর হয়ে আছে। এখন নতুন করে গাছ লাগানো হচ্ছে বন বিভাগের আওতায়, অরণ্য বিভাগের আওতায়। সেগুলো মূলত অর্নামেন্টাল ট্রিজ। সেইখানে আমাদের ফলের গাছ নেই, যার কারণে যারা ভূমিহীন মানুষ, যারা দরিদ্র, যারা ফল বা ইত্যাদি কিনে খেতে পারেন না, তারা এই সমস্ত সামাজিক বনায়ন থেকে এগুলো আহরণ করতেন। তো এখন তাদেরও কিন্তু সেটা কেনবার উপায় নাই। তো যার কারণে আপনি যদি এইভাবে করে বিবেচনা করে দেখেন যে প্রত্যেকটা উন্নয়ন প্রচেষ্টা
বা উন্নয়নের সরকারি বয়ানকে আপনি ক্রিটিক করতে পারবেন এবং সেগুলোর কিন্তু কাউন্টার ন্যারেটিভ আছে। কারণ এটা বাংলাদেশ একটা বদ্বীপ, এটা একটা ডেল্টা, হাজার হাজার নদীর এটার এই আমাদের মাটির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সো আমাদের মাটির মোর দেন 70% কিন্তু পলিবাহিত, যার কারণে আমাদের দোআঁশ মাটির সংখ্যাই বেশি, যার কারণে আমাদের এখানকার আবাদ, আমাদের এখানকার চলাচল, আমাদের এখানকার মানুষের জীবনযাত্রা, আমাদের এখানকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মানুষের পোশাক, মানুষের উন্নয়ন চিন্তা, এই বিষয়গুলোকে আমাদের বাংলাদেশের ভূমি সাথে মিলিয়ে, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের সাথে মিলিয়ে, পূর্বপুরুষদের জীবিকায়নের সংগ্রাম বা উদ্ভাবনের সাথে মিলিয়েই কিন্তু উন্নয়ন চিন্তাটা করতে হবে। শুধু সরকারি বয়ানে বা আন্তর্জাতিকভাবে যে ডেফিনিশন দেওয়া হয়েছে সেইটা ইন্টারন্যাশনালি হয়তো ঠিক আছে, কিন্তু সেইটার আমাদের মতো করে কনটেক্সচুয়ালাইজ করেই বুঝতে হবে। না হলে আমরা উন্নয়নের পুরো ক্যানভাসটা দেখতে পাবো না, একটা বিশেষ জায়গা হয়তো দেখতে পাবো এবং তার কারণেই আমরা কিন্তু উন্নয়নটাকে খণ্ডিতভাবেই হয়তো বুঝতে শিখব। এখন পর্যন্ত এভাবেই চলছে, যার কারণে যে উন্নয়নটা আমরা দেখি বা দাবি করি সেটা নিয়ে অনেক মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। আমাদের দেশের উন্নয়নের জন্য একটা দেশীয় পরীক্ষিত, ঐতিহ্যবাহী এবং বিজ্ঞানভিত্তিক ইন্ডিজিনাস নলেজ সমন্বিত একটা উন্নয়ন প্রচেষ্টাকে আমাদের এগিয়ে নিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি এই আলোচনাকেই কন্টিনিউ করব, কিন্তু সেখানে বিশেষভাবে উন্নয়ন পরিভাষাগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন,